হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। অনলি জাপানিজ আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা জানবো হচ্ছে ভিলেন সাগার 5 নম্বর এপিসোড সম্পর্কে। তবে ভিডিও স্টার্ট করার পূর্বে ছোট্ট একটা ব্যাড নিউজ রয়েছে। ব্যাড নিউজটা হচ্ছে আমাদের র্যান্ডম অ্যানিমেশনে আগামী 6 দিন ভিডিও যাবে না, কারণ একটা কপিরাইট স্ট্রাইক এসেছে। আর আমি যে টাইপ ইউটিউবার, মানে আমাদের সিনেমা এক্সপ্লেন বা তোমার সিরিজ এক্সপ্লেনের চ্যানেল, তো এই ধরনের চ্যানেলে এটা খুবই সাধারণ একটা বিষয়, মানে খুবই কমন একটা বিষয়, এবং যে কোনো সময় যে কোনো একদিন দেখা যাবে যে সবগুলো চ্যানেলও স্ট্রাইক আসতে পারে এবং যে কোনো সময় র্যান্ডম গ্রুপই ধ্বংস হয়ে যেতে পারে। এটা খুবই নর্মাল একটা ব্যাপার। তবে তারপরে এত বছর ইউটিউবিং করা গিয়েছে, সেটা বিশাল বড় একটা ব্যাপার, সেজন্য আলহামদুলিল্লাহ। আর এই কারণে মূলত এই ধরনের যারা ইউটিউবার আছে তারা করে কি অনেকগুলো চ্যানেল ক্রিয়েট করে, যাতে এক চ্যানেল থেকে শেষ হয়ে গেল আরেক চ্যানেলে গিয়ে কাজ শুরু করতে পারে বা অডিয়েন্সদের বিভিন্ন জায়গায় রাখতে পারে, যাতে স্ট্রাইক খেয়ে একটা চ্যানেল বাদ হয়ে গেল পরে আবার সেখান থেকে শুরু করতে পারে, যাতে তার অস্তিত্ব চিরতরে একবারে শেষ না হয়ে যায়। তো এই পর্বের শুরুতে আমরা অনেক সেনাকে সামনে এগিয়ে যেতে দেখি, আর তাদের সামনে আমরা কানটকে দেখতে পাই। তোমাদের নিশ্চয়ই মনে আছে গত পর্বে লাস্টে আমরা কানটকে দেখেছিলাম। তো কানট তখন ওই মুহূর্তের কথা ভাবে যখন আসকেলার তাকে বাঁচানোর জন্য রাজা সুয়ার্নের মাথা কেটে দিয়েছিল, ওর বাবার মাথা, মানে আসকেলারকে স্মরণ করে আর কি। আমরাও স্মরণ করি আসকেলারকে অনেক। তো যাই হোক, এরপর সামনের দিকে এগিয়ে যেতে থাকে। আর তখন গল্পের যে ন্যারেটর, সে ব্যাকগ্রাউন্ডে আমাদের বলতে থাকে যে কিছু বছর পর্যন্ত ডেন্সরা ইংল্যান্ডের উপর রাজত্ব করেছে, কিন্তু 1914 সালে ডেন্স বা ডেনমার্কের রাজা সুয়ার্নের যখন মৃত্যু হয় তখন পরিস্থিতি খারাপ দিকে মোড় নেয়। আর ওই মুহূর্তে যেটা হয়, ইংল্যান্ডের যে নাগরিকগুলো ছিল বা সৈন্যরা ছিল, তারা আবারও করে কি ডেনমার্কের সাথে লড়াই শুরু করে দেয়। আর এদিকে কানট তো তার বাবার জায়গা মানে ডেনমার্ক দখল করেছিল। আর তারপর সে করে কি তার যে সৈন্যগুলো ছিল তাদেরকে নিয়ে ইংল্যান্ডে যারা বিদ্রোহ করেছিল তাদেরকে দমন করতে থাকে। কিন্তু রাজা সুয়েন মারা গিয়েছে এটা জানার পরে ইংল্যান্ডের যে সাবেক রাজা ছিল অথলরেড সেকেন্ড বা কি নাম, সে আবার ফিরে আসে এবং সে এসে মনে করে জোর বিরোধিতা শুরু করে দেয় এবং দুজনেই তারা ইংল্যান্ডের রাজা ঘোষণা করে। মানে ইংল্যান্ড তো মনে করা বিশাল একটা জায়গা, তো কিছু অংশ কানটের আন্ডারে ছিল, কিছু অংশ তোমার ওথালডার রেড সেকেন্ডের আন্ডারে ছিল, কিন্তু তারা দুজনেই পুরো ইংল্যান্ডের রাজা হিসেবে নিজেদের ঘোষণা করতো। তো এই কারণে সিংহাসনের লড়াই আবার শুরু হয়ে যায়। তো তোমরা কিন্তু এখানে গুলিয়ে ফেলো না, কানটের ভাই কিন্তু না, ওটা ইংল্যান্ডের সাবেক রাজা। আবার ওদিকে ইংল্যান্ডের মানুষজন এই বিরতিহীন লড়াইয়ের জন্য অনেক নাজেহাল এবং বিরক্ত হয়ে গিয়েছিল। আর এরপর দৃশ্যের পরিবর্তন হয়, আমরা একটা সৈনিককে একজনকে জোরে চেপে ধরে রাখতে দেখি। আর তখন ওই সৈনিকটা বলতে থাকে, আমি সৃষ্টিকর্তার কসম খাচ্ছি, আমি জানতাম না যে এই মদের মধ্যে বিষ রয়েছে। তো এটা দেখার পরে ইংল্যান্ডের সাবেক যে রাজা ছিল অথালরেড, সে বলে এই শালারা এত নিচে নামতে পারে কিভাবে? তো এখানে আমরা বুঝতে পারি হয়তো আমাদের যে প্রিন্স কানুট, সেই হয়তো তার গোয়েন্দা দিয়ে রাজা অথালরেডকে এই বিষ প্রয়োগের চেষ্টা করেছিল। আর এরপর আমরা কানুটকে নতুন একটা জায়গায় দেখি যেখানে সবকিছু জ্বলে পড়ে গিয়েছে। তো কানুট একা সামনের দিকে যেতে থাকে। আর তখন গানার সেই রেগনারের ভাই, সে পেছন থেকে বলে, আমরা যা জানতে পেরেছিলাম এখানে দেখি তার চেয়ে অবস্থা অনেক বেশি খারাপ। আর এই জায়গাটার নাম হচ্ছে মাচিয়া। আর এই জায়গাটা মূলত সবচেয়ে ফসল উৎপাদনকারী একটা জায়গা ছিল বা দেশ ছিল, কিন্তু এর অবস্থা এখন এত খারাপ এটা ভাবাই যায় না। আর এই জায়গাটাকে সুস্থ করতে মনে হয় অনেক সময় লাগবে। কিন্তু কানুট তখন বলে, গানার তুমি এমন ভাবে বলছো মনে হচ্ছে এই জায়গাটা নষ্ট করতে আমাদের কোনো দোষই নেই, আমরাই তো এই জায়গাটা ধ্বংস করেছি। আর এটা বলো আমাকে গানার, আমাদের ওই সৈনিকরা এটা কি করছে? তো আমরা দেখতে পাই এখানে মূলত কানুটের সৈন্যরা নারীদের ধরে ধরে নিয়ে যাচ্ছে, লুটপাট করছে। তো গানার তখন বলে ওরা আসলে এই জায়গা লুট করছে এবং ভিখারিদের মধ্যে থেকে সুন্দর সুন্দর মেয়েদের খুঁজছে নিজেদের সম্ভোগের জন্য বা বিক্রি করার জন্য। কিন্তু কানুট তখন এই কথা শুনে বলে, আমি না এগুলো করতে মানা করেছিলাম, ওদের সবার মাথা কেটে রাস্তায় ঝুলিয়ে দাও। গানার তখন বলে, বিজয়ের পরে তো এটা আমরা করতেই পারি, সবাই করে। কানুট তখন বলে, যে সেনারা আমার অর্ডার শুনবে না, ডিসিপ্লিন মানবে না, তারা কখনো আমার সৈনিক হতে পারে না। আমি বলেছি ওদের মাথা কেটে রাস্তায় ঝুলিয়ে দাও। তো গানার তখন মন মরা হয়ে বলে, জি মহারাজ। এরপর গানার সেনাপতিকে বলে, মহারাজা যা বলেছে তাই করো। তো সেনাপতিও তখন থতমত খেয়ে যায় এবং বলে, আচ্ছা ঠিক আছে। আর তখনই আমরা ওখানে ফ্লোকে গিয়ে দেখতে পাই। তো কানুট সেখানে পৌঁছালে ফ্লোকে ওকে স্বাগত জানায়। আর কানুট বলে, সকল প্রস্তুতি হয়ে গিয়েছে। তো ফ্লোকে তখন বলে, হ্যাঁ ওরা আপনার আদেশের জন্য অপেক্ষা করছে, কিন্তু আপনার এখানে আসার কোনো দরকারই ছিল না, আপনি আমাদের বললেই পারতেন। কানুট বলে, কোনো ব্যাপার না, আমি আসলে আমার সেনাদের অবস্থা দেখতে এসেছিলাম। ফ্লোকে তখন বলে, আসলে এই রাজ্যের যে রাজা রয়েছে সে 1 নম্বরের ভিতর ডিম, আমার মনে হয় না সে আপনার সাথে দেখা করার মতো যোগ্য। কানুট তখন বলে, দেখো একটা মানুষ কেমন আর কি করতে পারে, দুইটা জিনিস সম্পূর্ণ ভিন্ন, আমি নিজে ওর সাথে দেখা করে রাজ্যের ব্যাপারে সিদ্ধান্ত নেব। তো এখানে আমরা যেটা বুঝতে পারি, কানুট এই পুরো রাজ্য মোটামুটি দখলই করে ফেলেছে, কিন্তু তারপরে এই রাজ্যের যে রাজা রয়েছে তাকে কোনো একটা অফার সে দেবে আর কি। তো এখানে কানুট আরেকটা কথা বলে, সেটা হচ্ছে এখানে আসে আমার আরেকটা উদ্দেশ্য রয়েছে। তো ফ্লোকে তখন চমকে গিয়ে বলে, আপনি আসলে কি করতে যাচ্ছেন? আর তখনই আমরা দেখি থরকেলকে, ও রেগে এদিকে আসছে এবং বলে, শালা তুই তাহলে এখানে চলে এসেছিস কানুট? কানুট তখন বলে, আমি ছাড়া ওকে কেউ সামলাতে পারবে না, তোমরা সরে যাও। ফ্লোকে তখন বলে, হ্যাঁ ঠিকই বলেছেন রাজকুমার। তো থরকেল তখন ওর গাড়ি এসে ক্র্যাশ ল্যান্ডিং করে এবং বলে, শালা তোকে আমি মেরে ফেলবো। কিন্তু তখন বাকি যে লোক রয়েছে থরকেলে, তারা তাকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু থরকেল বলে, আমাকে ছেড়ে দাও, ওই শালাকে আমাকে একবারে মেরে ফেলতে দাও। কানুট তখন বলে, শান্ত হও থরকেল। কিন্তু থরকেল বলে, কেউ যদি আমাকে যুদ্ধের মাঝখানে থামিয়ে দেয় তখন আমার সবচেয়ে বেশি রাগ হয়। তো কানুট তখন বলে, এই রাজ্যের রাজা আত্মসমর্পণ করেছে শান্তি প্রতিষ্ঠার জন্য, তো এর মানে হচ্ছে আমরা অলরেডি জিতে গিয়েছি, তুমি নিঃসন্দেহে অনেক ভালো কাজ করেছো, তোমার জন্য এই রাজা ভয় পেয়ে আত্মসমর্পণ করেছে, আমাদের তার যুদ্ধ করার দরকার নেই। কিন্তু থরকেল তখন বলে, তুই তোর মুখ বন্ধ করবি, তুই যদি তোর শত্রুর গলা কাটতে না পারিস তাহলে কখনো যুদ্ধ শেষ হয় না। কানুট তখন বলে, প্লিজ থরকেল আর কথা বাড়িও না, এটা একটা ছোট
রাজ্য, একটা ছোট রাজা, তোমার উচিত আরো বড় বড়দের উপর চোখ দেওয়া, আরো বড় রাজ্য রয়েছে সেখানে তোমার চোখ দেওয়া উচিত। কিন্তু থরকেল তখন বলে এতে আমার কিছু যায় আসে না, আমার যুদ্ধের আগুন মেটাতে পারলেই হলো। মানে চিন্তা করো থরকেল কোন লেভেলের লোক। তো ফ্লোকি তখন বলে পশ্চিমে একটা ভয়াবহ রাজা রয়েছে, খুব খারাপ অবস্থা বাজিয়ে রেখেছে চারপাশে, আমার মনে হয় থরকেল তোমার সেখানে লড়াই করা উচিত, তাহলে আমাদের সাহায্য হয়। থরকেল তখন বলে কি বললি তুই? আমার উপর চিল্লাচিল্লি করার অধিকার তোকে কে দিয়েছে? আমি কিভাবে লড়বো, কোথায় লড়বো এটা আমার ব্যাপার, আমার সাথে তোর কথা বলার কোনো অধিকার নেই। মানে চিন্তা করো ভাই, দ্যাটস ওয়াট থরকেল পাগলা, সিরিয়াসলি ওয়ান অফ দ্য বেস্ট পুরোনো ক্যারেক্টার এই ভিনল্যান্ড সাগার। তো যাই হোক, এরপর থরকেল তখন কানটকে বলে এটা তোমার ভোলা উচিত হবে না যে আমি তখন তোমাকে বলেছিলাম যে আমি তোমার সাথে থাকবো, আমি দেখবো তুমি কি করো, তুমি কি হও, কিন্তু এখনো পর্যন্ত বালটাও ছিঁড়তে পারোনি, এমনকি ইংল্যান্ডের রাজাকেও তুমি হারাতে পারোনি, তুমি এখনো পর্যন্ত বাচ্চাই রয়েছো। কিন্তু কান খুলে শুনে রাখো বাচ্চা, তুমি যাই করো না কেন তুমি যুদ্ধ থেকে কোনোভাবেই পিছপা হতে পারবে না, তোমার রক্ত এবং অস্ত্র দিয়ে আগে বেরোতে হবে। আর তোমার শুরুটা এভাবে হয়েছিল আস্কিলারের মাধ্যমে। আর আমি সেম কথাটা আবারও বলছি, তুমি যে রাস্তায় হাঁটা শুরু করেছো সেই রাস্তা রক্ত দিয়ে ভরা ছিল, এখন ভালো সাজার চেষ্টা করো না। আর তখনই থরকেল করে কি ওর সামনে থাকা বাকি লোকদের ধাক্কা দিয়ে ফেলে এবং বলে এটা খুবই বিরক্তিকর, আমার কাছ থেকে দূর হয়ে যা। আর তারপর থরকেল বলে ঠিক আছে বাচ্চা, আমি তোকে এখনকার মতো ক্ষমা করে দিচ্ছি, বাট পরবর্তীতে কোনো যুদ্ধ হতে গেলে আমাকে থামাবি না। তো এই কথা বলেও চলে যেতে লাগে এবং যেতে যেতে দুই একটাকে লাথিও মেরে যায়। ভাই সিরিয়াসলি থরকেল কোন টাইপ পোলা আমি বলি, প্রত্যেক এলাকায় বলছে থাকে না এক ধরনের পোলাপান, খালি মারামারি করবে, কাটাকাটি করবে, জ্ঞান সেই টাইপ। তো যাই হোক, এরপর গানার তখন বলে মহারাজ সব সেনাদের মাঝে ও আপনাকে অপমান করে চলে গেল, আপনি ওকে এইভাবে যেতে দিলেন? গানার বলে খারাপই বা কি বলেছে, ও আসলে আমাকে জাগিয়ে তুলেছে, ও আসলে সবচেয়ে ইমানদার একটা লোক, ওর মতো জীবনযাপন করা সত্যি গর্বের ব্যাপার যে মুখোমুখি সব কথা বলতে পারে, তোমাদের কারো সেই সাহসটা নেই। তো এখানে আমরা বুঝতে পারি যে কানটের ভেতর হয়তো কোনো পরিবর্তন আসবে। আর এখানে কিন্তু বুঝতেই পারছো এটা ওই সময়ের দৃশ্য যখন আমাদের থরফিনরা ওই জায়গায় গাছ কাটছে আর কি। তো এরপর দৃশ্যের পরিবর্তন হয়, সকাল হয়ে যায় আর একটা ঘরের দৃশ্য দেখানো হয় যেখানে কানট সেখানে কোনো একটা জিনিস দেখে আশ্চর্য হয়ে রয়েছে। অ্যাকচুয়ালি ওর সামনে অনেক ধনরত্ন ছিল। তো আড্রিক নামে এই রাজ্যের যে রাজা সে বলে এখানে 4000 পাউন্ড স্বর্ণ রয়েছে, 1 পাউন্ড 500 গ্রামের সমান হয়। তো 4000 পাউন্ড স্বর্ণ মানে 2000 কেজি স্বর্ণ রয়েছে, চিন্তা করো। এবং রাজা বলে আমি সর্বোচ্চ এতটুকুই জমা করতে পেরেছি, আর তুমি যদি তোমার সেনাদেরকে এখান থেকে নিয়ে যাও আমি তোমাকে এর আরো বেশি পরিমাণ দেবো। কানট তখন বলে তুমি কি আমাকে ঘুষ দিতে যাচ্ছ? তো কানট তখন ওখান থেকে একটা স্বর্ণের মালা ওঠায় কিন্তু মুহূর্তে আবার ফেলে দেয়। তো এটা দেখে সে অনেক আশ্চর্য হয়ে যায়, মানে ওই রাজা। আর কানট তখন হাসে এবং বলে এটুকু যথেষ্ট নয় আসলে। আর তখন আমরা ওই ঘরের বাইরে কিছু সৈন্যদেরকে দেখি যারা গাছ দিয়ে কোন একটা কিছু করছিল, কি করছিল একটু পরে বুঝতে পারবে, মানে কানট যে কত খারাপ হয়েছে বা একটু পরে বুঝতে পারবে। তো এরপর কানট করে ওই স্বর্ণের উপর উঠে বসে এবং দেখতে থাকে। তো কানট তখন বলে তুমি আমাকে সত্যি এগুলো দিচ্ছ যাতে আমি এই রাজ্যটা ছেড়ে দিই? তো তখন সেই রাজা বলে যে ঠিক আছে আমি 8000 পাউন্ড স্বর্ণ দিচ্ছি, আশা করি এটা তোমার সেনাদের জন্য যথেষ্ট। কানট তখন বলে তুমি আবার ভেবে বলো তো তুমি কি বলছো? তুমি ইংল্যান্ডের রাজার অথলরেডের জন্য আমাকে ঘুষ দিচ্ছ যে তার নিজের জায়গা ছেড়ে পালিয়েছে, আর তুমি এগুলো করে তুমি আমাকে অপমান করেছো। তোমাদের আসল রাজা হচ্ছে আমি, আমাকে তুমি ঘুষ দেবে? আমি এগুলোর জন্য আসিনি, আমি এসেছি এই ইংল্যান্ড নিয়ে যে লড়াইটা শুরু হয়েছে তা শেষ করার জন্য। আর তখন আড্রিকের ছেলে রেগে যায় এবং বলে উল্টাপাল্টা কথা বন্ধ করো, তুমি আমাদের রাজা না, আমাদের রাজা হলো অথলরেড। কিন্তু কানট তখন বলে হ্যাঁ এটা তোমার হিসেবে ঠিক আছে, ও যদি নিজেকে রাজা ভাবে তুমিও তাকে রাজা ভাবতে পারো, কিন্তু তুমি কি সত্যি সদা ওই ডরপোক রাজার কথা মেনে করছো? আড্রিক তখন বলে দেখুন আমি যদি অথলরেডকে বোঝাই সে নিশ্চয়ই বুঝে যাবে, আমি শিওর না এখানে ওই রাজার নাম অথলরেড নাকি, আমি জাস্ট একটা প্রতীকী নাম ইউজ করছি আর কি তোমাদের বোঝার সুবিধার্থে, তোমরা জাস্ট বুঝতে পেরেছো যে ইংল্যান্ডের সাবেক রাজা আর কি। তো এই রাজা বলে যে আমি আমাদের যে বড় রাজা রয়েছে সাবেক বড় রাজা তাকে বোঝাবো। তো কানট তখন বলে সে কি সত্যি এত বড় মনের মানুষ? তোমার কি মনে হয় যে তুমি আমাকে ঘুষ দিয়েছো বা আমার সাথে তুমি আত্মসমর্পণ করেছো বা সন্ধি করেছো এই জন্য তোমাকে ক্ষমা করে দেবে? তো গানার তখন এদিকে ফ্লোকিকে বলতে থাকে রাজকুমার মনে হয় রেগে যাচ্ছে, অবস্থা মনে হয় খারাপ হচ্ছে। তো ফ্লোকি তখন বলে হ্যাঁ দেখি সামনে কি হয়। তো কানট তখন নিচে এসে বলে দুনিয়ার অবস্থা খুব খারাপ, খুব তেমন একটা ভালোও নয়, আর তাছাড়া তোমাদের ইংল্যান্ডের অবস্থা আরো বেশি খারাপ, কারণ এখানে দুটো রাজা, তো দুটো রাজা তো থাকতে পারে না, একজনকে তো মরতেই হবে। আর অথলরেড হলো সেই রাজা যে কিনা আগের বার লড়াইয়ে তার সিংহাসন এবং তার নিজেদের পরিবার নিয়ে পালিয়ে গিয়েছিল। তো তোমার কি মনে হয় এরকম লোকদের কাছে ইংল্যান্ডের ভবিষ্যৎ ছেড়ে দেওয়া ঠিক হবে? তো আড্রিক মানে ওই ছোট রাজা তখন বলে তুমি কি চাও, আমরা আমাদের রাজাকে ধোকা দেবো? কানট তখন বলে দেখো তুমি এমনিতেও ওকে ধোকা দিয়েছো যখন তুমি আত্মসমর্পণ করেছো, তুমি যদি অতই ওর বিশ্বস্ত হতে আমাদের হাতে মরতে লড়াই করতে করতে, তো তোমার জন্য আমার একটা লাস্ট অফার, আমি চাই তুমি আমাকে সাহায্য করো অথলরেডকে আমার রাস্তা থেকে সরাতে, কারণ তুমি ওর সাথে অনেক সময় ছিলে, ওর অনেক বিশ্বস্ত তুমি, তো এর জন্য ওকে মারার জন্য সবচেয়ে ভালো হবে তুমি। তো আড্রিক তখন বলে তুমি কি বলতেছো, আমি সব বিশ্বাস ভেঙে দেবো, আমার সব ইমান হারিয়ে দেবো? কানট তখন বলে দেখো এর বদলে আমি তোমাকে একটা জিনিস দিতে পারি, সেটা হচ্ছে এই রাজ্যটা শান্তিতে থাকবে, আর এই রাজ্যের শান্তির মূল্যটা হচ্ছে অথলরেডের মাথা, আর আমার মনে হয় না এর চেয়ে ভালো কোনো সওদা থাকতে পারে। আড্রিক তখন বলে আমি সত্যিই করতে পারবো না, আমার শান্তি দরকার নেই, তোমার মতো বেঈমান মানুষের সাথে আমি নিজের শেষ দম পর্যন্ত লড়াই করবো। তো কানট তখন ফ্লোকি ওকে বলে এই লোকটাকে ভীত মনে হচ্ছে না, বাহ যথেষ্ট সাহসী। তো ফ্লোকি তখন বলে একে আমাদের কি পরীক্ষা নেওয়ার দরকার রয়েছে? কানট তখন যেতে যেতে বলে সবাই বাইরে আসো, রাজা আড্রিক বাইরে আসো, তোমাকে কিছু দেখাবো। তো এরপর সবাই বাইরে চলে আসে, তো আড্রিকও যেতে থাকে। তো কানট তখন বলে তোমরা কি প্রস্তুত সেনারা? তো সেনারা তখন বলে হ্যাঁ। তো
তো কানুর বলে জ্বালিয়ে দাও। এরপর করে কি ওরা যে কাঠের গুড়িগুলো এক জায়গায় করেছে সেগুলো জ্বালিয়ে দেয়। তো আদ্রিক তখন বলে এটা কিসের সিগন্যাল, ওরা কিসের সিগন্যাল দিচ্ছে, আর রাজকুমার কানুর তুমি এগুলো কি করছো? কিন্তু কানুর কিছুই বলে না। আর তখন আদ্রিকের ছেলে আরো অন্যদিকে তাকায় এবং দেখতে পায় পুরো রাজ্যের বিভিন্ন জায়গায় এরকম আগুন লেগে রয়েছে। তো এটা দেখে ওরা ঘাবড়ে যায়। আর রাজা আদ্রিক বলে এটা কিসের সিগন্যাল? কানুর তখন বলে দেখো আমি জাস্ট তোমাকে দেখালাম তুমি যদি যুদ্ধ করো তাহলে তোমার এই রাজ্যের এই পরিণতি হবে, সব জায়গায় ভাবে আগুন জ্বলবে, সব শেষ হয়ে যাবে, তোমার স্বাদের রাজ্য জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। তো এইটা দেখে আদ্রিক পুরো ভয় পেয়ে যায়। আর কানুর তখন বলে তুমি কি বুঝতে পেরেছো আমি কি বলেছি? দেখো আমার জন্য এমন কোনো পরিস্থিতি করো না যাতে আমার এই কাজটা করতে হয়। তোমাকে এখন বেছে নিতে হবে তোমার রাজ্য নাকি অথালডার রেড, নাকি তোমার ইমান। তো এই দৃশ্য দেখে আদ্রিকের তো পা কাঁপতে থাকে, ওখানেই পড়ে যায়। আর কানুর তখন বলে দেখো তুমি অথালডার রেটের মাথা নিয়ে এই শান্তি ক্রয় করতে পারো, এটা সবচেয়ে বুদ্ধিমানের কাজ। আর এদিকে আমরা দেখি আদ্রিক এখনো ভয়ে বসে রয়েছে আর কানুর পাশে দাঁড়িয়ে রয়েছে। আর এরপর ন্যারেটর আমাদের বলে এই ঘটনার 1 বছর পরে দ্বিতীয় অথালরেড মানে ইংল্যান্ডের যে সাবেক রাজা ছিল যাকে নিয়ে এত ঝামেলা কানুট করলো সে মারা গিয়েছে এবং সে কোন একটা রোগে মারা গিয়েছে। তো সে হিসেবে তার ছেলে এডমন্ড সিংহাসনে বসে আর সেও কানুটের বিরোধিতা করে। কিন্তু 7 মাস পর তারও সেম তার বাবার মতো কোন একটা রোগে মৃত্যু হয়। তো এই মৃত্যুগুলো কেন হচ্ছে, কিসের রোগ হচ্ছে তোমরা হয়তো আন্দাজ করতে পারছো, কারণ কানুটের কিন্তু এরকম অভ্যাস রয়েছে বিষ পাঠানোর। তো হয়তো আদ্রিক মানে ওই বিশ্বস্ত রাজা দিয়ে এরকম কোনো কিছু পাঠিয়েছে যেটার জন্য স্লো পয়জনের মতো মৃত্যু হয়েছে আস্তে আস্তে। এরপর আমরা থরকেলকে চিল মোডে বসে থাকতে দেখি। আর তখন গানার বলে আগের রাজার ইংল্যান্ড জেতার জন্য 10 বছর লেগেছিল, কিন্তু এবারের যুদ্ধ 3 বছরও স্থায়ী হলো না। তো এখন ইংল্যান্ডের হাতে আর কোনো উপায় নেই, ইংল্যান্ডকে আমাদের রাজকুমার কানুটকে অবশ্যই তাদের রাজা হিসেবে মানতে হবে। তো কিন্তু থরকেল তখন বলে ওই শালা কানুটের নাম আমার সামনে নিবে না, তো এতে আমার বিয়ারের টেস্ট খারাপ হয়ে যায়। তো একটু আগে আমি যে ওকে গানার বললাম ও মনে হয় গানার না, ও মনে হয় থরকেলের সাথে যে লোকটা থাকে সে হবে, আর কি ওর নামটা ভুলে গিয়েছি আমি। তো যাই হোক এরপর আমরা কানুটকে সিংহাসনের দিকে যেতে দেখি, মানে ফাইনালি ও রাজা হয়ে গিয়েছে। আর তারপর ন্যারেটর আমাদের ব্যাকগ্রাউন্ডে বলে রাজা সোয়ার্ন এবং ইংল্যান্ডের আগের রাজা তারপর তার ছেলে এদের মৃত্যুর কারণে অবশেষে কানুট ফাইনালি ইংল্যান্ডের রাজা হয়ে গেল। আর এখানেই এই পর্বটি শেষ হয়ে যায়। তো এই পর্বে তুমি মোটামুটি ভালো বুঝতে পেরেছো যে রাজকুমার কানুট যাকে আমাদের একেবারে একটা লেডিস হিসেবে মানে একটা শরীফা হিসেবে আমাদের সাথে ইন্ট্রোডিউস করানো হয়েছিল সে কত ডেঞ্জারাস এবং দুর্ধর্ষ হয়েছে। এবং আমার কাছে মনে হচ্ছে সামনের পর্বগুলোতে ভিনল্যান্ড সাগা তোমাদেরকে আরো সারপ্রাইজ করতে চলেছে এবং ভিনল্যান্ড সাগার যদি ভিউ নাও আসে আমি সিরিয়াসলি এটা কমপ্লিট করবো শুধুমাত্র আমার জন্য। ঠিক যেভাবে আমি ডেথ নোটটা এনেছিলাম, ডেথ নোট র্যান্ডম অ্যানিমেশন এনে কিন্তু আমাদের খুব একটা বেশি ভিউ হয়নি, কারণ বুঝতেই পারছো অনেক দেখা একটা সিরিজ ছিল, কিন্তু ডেথ নোটটা এনেছিলাম শুধুমাত্র আমার জন্য। তো ঠিক সেরকম ভিনল্যান্ড সাগার এই পার্ট 2টাও শেষ করবো শুধুমাত্র আমার জন্য। তোমরা যদি দেখো আমার সাথে দ্যাট উইল বি ফাইন, যদি নাও দেখো রিকোয়েস্ট করবো একটু দেখো, একসাথে এনজয় করি। তো যাই হোক আমি আজকের মতো বিদায় নেব। আরেকটা ব্যাপার তোমাদেরকে আমি শিখিয়ে রাখি, যদি আমরা কোনো অ্যাডভার্টাইজিং দিই তোমাদের বারবার তো এক কথা বলতে হবে না, কারণ যারা অ্যাডভার্টাইজিং দেয় তারা তো অনেক সময় অনেক কিছু খেয়াল করে। তোমরা করবে কি অবশ্যই অ্যাডভার্টাইজিংটা স্কিপ করে মূল ভিডিওতে যাবে। যদি আমি ডিউরেশন দিতে পারি ফাইন, আবার যদি আমি বলতে পারি স্কিপ করে যাও তাহলে তো স্কিপ করে গেলে, কিন্তু যেটা আমি স্কিপ করার কথা বলতে পারবো না, ডিউরেশনে বলতে পারবো না, ওই কাজটা তোমাদের নিজ দায়িত্ব করতে হবে। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি, ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।